হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব এমন একজন মানুষকে যে ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালিয়াত। সেই মানুষটা পৃথিবীর সমস্ত জিনিসেরই নকল কপি তৈরি করতে পারত, আর তার সমস্ত কাজ এতটাই নিখুঁত হতো যেটা দেখে কেউ আসল আর নকলের মধ্যে কোনো রকম পার্থক্য বুঝে উঠতে পারত না। যে কারণে দেশের সমস্ত বড় বড় বিজনেসম্যান, মাফিয়া আর পলিটিশিয়ানরা তার সাথে কাজ করতে চাইত। একটা সময় তার করা কাজের জন্য তার পুরো দেশের সরকার ভেঙে পড়ে। আর আজকের ভিডিওতে আমরা সেই জালিয়াত আর্টিস্টের পুরো জীবন কাহিনীটা দেখব। সম্পূর্ণ সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য বিগ ফেক। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.6। তো গল্পটা শুরু হয় 1970 সালে ইতালির কোনো একটা ছোট্ট গ্রাম থেকে। সেখানেই আমরা টনি, ফাবিও আর ভিতোরিও নামের এই তিন বন্ধুকে দেখতে পাই। এরা তিনজন ছোট থেকেই একসাথে বড় হয়েছে। এদের মধ্যে থেকে টনি পেশায় একজন আর্টিস্ট ছিল। ও যে কোনো জিনিসেরই খুবই সুন্দর ছবি আঁকতে পারত। ফাবিও এই গ্রামেরই একটা ছোট কারখানায় কাজ করত, আর ভিতরিও ওদের গ্রামের চার্চের ফাদার ছিল। এদের তিনজনেরই স্বপ্ন ছিল জীবনে অনেক বড় আর সফল মানুষ হয়ে ওঠার। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য এই তিন বন্ধু একসাথে নিজেদের গ্রাম ছেড়ে ইতালির রাজধানী রোমে চলে যায়। এই বিশাল শহরে আসার সাথে সাথেই এদের তিনজনের রাস্তা পুরোপুরি আলাদা হয়ে যায়, কারণ এদের তিনজনের স্বপ্ন অনেক আলাদা ছিল। ফ্লাবিওর স্বপ্ন ছিল দেশের সরকারের বিরুদ্ধে লড়াই করে একজন বড় বিপ্লবী হয়ে ওঠার। সেজন্য শহরে আসার পর ও রেড ব্রিগেড নামের ছোট্ট একটা পলিটিক্যাল পার্টি জয়েন করে, আর সেই একই সাথে নিজের খরচ চালানোর জন্য ও একটা কারখানায় কাজ করতে থাকে। ভিতোরিওর স্বপ্ন ছিল চার্চ আর ভাটিকান সিটির খুবই ক্ষমতাশালী একটা জায়গায় পৌঁছানো। সেই সময় ইতালিতে চার্চের ক্ষমতা আর আধিপত্য অনেক বেশি ছিল, আর পুরো পৃথিবীতে সমস্ত চার্চ আর খ্রিস্টানদের হেডকোয়ার্টার ছিল এই ভাটিকান সিটিতে। আর ভিতরিও এই ভাটিকান সিটিরই একজন মেম্বার হতে চাইছিল, আর নিজের সেই স্বপ্ন পূরণ করার জন্যই ও এই শহরের একটা ছোট চার্চে একজন প্রিস্টের পদে কাজ করতে শুরু করে। আর সবশেষে টনির স্বপ্ন ছিল দেশের খুবই বড় আর নামকরা আর্টিস্ট হওয়ার। ও খুবই সুন্দর ছবি আঁকতে পারত, কিন্তু তারপরেও কেউই ওর ছবিগুলোকে কিনতে চাইতো না। যে কারণে ও প্রথমের দিকে শহরের রাস্তায় ঘুরে ঘুরে সামান্য কিছু টাকার বিনিময়ে সমস্ত লোকের ছবি আঁকত। প্রথমের দিকে টাকা পয়সার অভাবে ও খুবই ছোট্ট একটা ঘরে থাকত, যেখানে ওকে মাঝে মাঝেই কিছু না খেয়ে খালি পেটে থাকতে হতো। একদিন ও এই শহরের খুবই বড় আর নামকরা একজন আর্টিস্টের এক্সিবিশন দেখার জন্য চলে যায়। এই এক্সিবিশনটা ওই আর্টিস্টের বাড়িতেই হচ্ছিল, আর সেটা দেখার জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় মানুষরা এসেছিল। এখানে এই পার্টির মধ্যে টনির সাথে ডোনাটা নামের এই মেয়েটার পরিচয় হয়। ডোনাটা জানায় ও একজন আর্ট ডিলার। ও এই শহরের সমস্ত বড় বড় আর্টিস্টদের ছবিগুলোকে বিক্রি করতে সাহায্য করে, আর এই কাজের জন্য ও ওই ছবির 30% টাকা কমিশন হিসাবে নেয়। এই কথা শুনে টনি বলে, আমিও একজন আর্টিস্ট, আর আমার কাছেও অনেক ভালো ভালো ছবি আছে। তুমি কি আমার ছবিগুলোকে বিক্রি করতে পারবে? ডোনাটা বলে, হয়তো পারবো, কিন্তু তার আগে তো আমাকে তোমার ছবিগুলো দেখতে হবে। যেটা শুনে টনি নিজের আঁকা ছবি দেখানোর জন্য ডোনাটাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে সমস্ত ছবিগুলো দেখার পর ডোনাটা বলে, তুমি খুবই সুন্দর ছবি আঁকো, তোমার ছবিগুলো একদম আসলের মতন, কিন্তু সমস্যা হলো এই ধরনের ছবি কেউই কিনতে চায় না। মার্কেটে এখন কনসেপচুয়াল আর সিম্বলিক ছবির চাহিদাই বেশি। এই কথাটা বলতে বলতেই ও লক্ষ্য করে নিচে মাটিতে খুবই বড় একজন আর্টিস্টের খুবই দামি একটা ছবি পড়ে আছে, যেটা দেখে ও খুবই অবাক হয়ে টনিকে প্রশ্ন করে, তুমি এই ছবিটা কোথা থেকে পেলে? এটা তো খুবই দামি। টনি বলে, পাবো কেন, এটা তো আমিই এঁকেছি। ডোনাটা বলে, একদমই হতে পারে না, এটা তো একদম আসলের মতন লাগছে। টনি বলে, কিছুদিন আগেই একটা ম্যাগাজিনে আমি এই ছবিটা দেখেছিলাম, আর তারপরেই আমি এটাকে এঁকে ফেলেছি। আমি খুব সহজেই যে কোনো ছবির একদম নিখুঁত নকল তৈরি করতে পারি, আমার কাছে এটা কোনো বড় ব্যাপার না। যেটা শুনে ডোনাটা বলে, তুমি যদি সত্যি সত্যি যে কোনো ছবির নকল করতে পারো, তাহলে তো এগুলোকে অনেক লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা যাবে। এই কথা বলেই ও টনিকে আরও একটা ছবি দেখিয়ে বলে, তুমি যদি এই ছবিটারও নকল তৈরি করতে পারো, তাহলে আমার ঠিকানায় এসে আমার সঙ্গে দেখা করো। এই কথা বলেই ও টনিকে নিজের একটা কার্ড দিয়ে ওখান থেকে চলে যায়। এই ঘটনার পর টনি কথা মতন ডোনাটার দেওয়া সেই ছবিটা আঁকতে শুরু করে। এসব কিছুর মধ্যেই একদিন টনির সাথে ওর বন্ধু ফাবিও দেখা করার জন্য চলে আসে। ফাবিও বলে, আজ রাতে আমি একটা দোকানে চুরি করতে যাব, তুমি কি আমাকে সেই কাজে সাহায্য করবে? আসলে ভালো ছবি আঁকার সাথে সাথে টনি খুব সহজেই যে কোনো তালার লক খুলতে পারত, আর সেজন্য ফাবিও মাঝে মাঝেই টনিকে নিজের সাথে চুরি করার জন্য নিয়ে যেত। আর টনিও কখনোই ফাবিওর কোনো রকম কাজের জন্যই ওকে না করতো না। এখন কথা মতন সেই রাতে টনি আর ফাবিও মিলে একটা বন্দুকের দোকান থেকে বেশ অনেকটা টাকা আর বেশ কিছু বন্দুক চুরি করে আনে।
কিন্তু এই কাজটা করে পালানোর সময় ওই দোকানের একজন সিকিউরিটি গার্ড ফাবিওর হাতে একটা গুলি করে ওকে আহত করে দেয়। সেজন্য এই ঘটনার পর ওরা দুজন ভিতরিওর কাছে গিয়ে ওর আহত হাতের চিকিৎসা করায়। এখন ভিতরিও প্রশ্ন করে, তোমরা বন্দুকের দোকানে চুরি করলে কেন, আর এই বন্দুকগুলো তোমাদের কি কাজে লাগবে? ফাবিও বলে, বেশ কিছুদিন হলো আমি আমার কারখানার চাকরি ছেড়ে দিয়েছি। এখন আমি পুরোপুরিভাবে আমাদের পলিটিক্যাল পার্টিকেই সাপোর্ট করি, আর আমাদের পার্টির আন্দোলনের জন্য আমাদের বড় বড় লিডারদের এই বন্দুকগুলো প্রয়োজন। এই ঘটনার কিছুদিন পর টনি ডোনাটার দেওয়া সেই ছবিটা এঁকে ফেলে। এখন ও ভিতরিওর সাথে ওর গাড়িতে করে সেই ছবিটা নিয়ে ডোনাটার ঠিকানায় পৌঁছে যায়। এখানে দেখা যায় টাকা পয়সার অভাবে ভিতরিও খুবই পুরানো মডেলের একটা ভাঙাচোরা গাড়ি চালায়। কিছুক্ষণ পর এরা দুজন যখন ডোনার ঠিকানায় পৌঁছায় তখন দেখা যায় সে খুবই বিলাসবহুল আর বড় একটা বাড়িতে থাকতো। এখন টনি নিজের আঁকা সেই ছবিটা নিয়ে ডোনার সঙ্গে দেখা করে। সেখানে পুরো ছবিটা ভালো করে পরীক্ষা করে দেখার পর ডোনা বলে, এটা তো একদম আসলের মতো নিখুঁত হয়েছে, কেউ কোনোভাবেই বলতে পারবে না এটা নকল। তুমি তো খুবই ভালো কাজ করেছো। আমার মনে হয় তোমার এই ছবিটা খুব কম করে হলেও 3 মিলিয়নে বিক্রি হবে। তাই আপাতত আমি তোমাকে তার 10% অ্যামাউন্ট মানে 3 লাখ অ্যাডভান্স করছি। পরে যখন এই ছবিটা বিক্রি হয়ে যাবে তখন আমি তোমাকে বাকি টাকা দিয়ে দেব। যেটা শুনে টনি খুবই অবাক হয়ে বলে, তুমি কি বলছো, এই ছবির দাম 3 মিলিয়ন? আমার তো এটা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। এখন একসাথে এত টাকা পাওয়ার আনন্দে টনি ডোনাকে নিয়ে একটা ক্লাবে পার্টি করার জন্য চলে যায়। সেখানে ওই ক্লাবের মধ্যেই টনির সাথে বালবো নামের এই লোকটার পরিচয় হয়। বালবো ডোনাটার খুবই ভালো একজন বন্ধু ছিল, আর ও পেশায় রোমের খুবই বড় একজন গ্যাংস্টার ছিল। ও দেশের বিভিন্ন বড় বড় পলিটিশিয়ান, বিজনেসম্যান আর পাওয়ারফুল লোকেদের সঙ্গে ডিল করত, আর ওর সমস্ত বেআইনি কাজকর্মের কথা মাঝে মাঝেই বিভিন্ন নিউজ পেপারে ছাপানো হতো। এখন এই ক্লাবের মধ্যে টনি, ডোনাটা, বালবো আর ওর বাকি সঙ্গীরা একসাথে বসে গল্প করছিল। সেখানে কথা বলতে বলতে বালবো বলে, কিছুদিন আগেই আমরা একটা গয়নার দোকান লুট করেছি, আর আমরা মাঝে মাঝেই এরকম ধরনের কাজ করে থাকি। যেটা শুনে টনি বলে, আচ্ছা তোমাদের কাছে কি এখন সেই লুট করা গয়নার মধ্যে থেকে কোনো কিছু আছে? তখন বালবোর একজন সঙ্গী দুটো হীরের আংটি বের করে বলে, আপাতত আমাদের কাছে এই দুটোই পড়ে আছে, আর এই দুটোর দাম কম করে হলেও 3 মিলিয়ন। টনি বলে, ঠিক আছে, আমি এই দুটোই কিনে নিলাম। এগুলো আমি আমার গার্লফ্রেন্ড ডোনাটাকে গিফট করতে চাই। এই কথা শুনে ডোনা, বালবো এরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়। আসলে টনি এখন ডোনাকে ইমপ্রেস করার জন্য এই কাজটা করেছিল, যদিও ডোনা ওকে বারবার এই কাজটা করতে বারণ করছিল। কিন্তু টনি ওর কোনো কথা না শুনেই বালবোকে 3 মিলিয়নের একটা চেক সই করে দিয়ে দেয়। টনি বলে, কিছুদিন আগে যে আর্টিস্টের বাড়িতে আমি এই আর্ট এক্সিবিশনটা দেখতে গেছিলাম সেখান থেকেই আমি তার এই চেকবুকটা চুরি করে এনেছি, আর এখন আমি এখানে যে সইটা করেছি সেটা পুরোপুরি আসলের মতন কাজ করবে। যেটা শুনে বালবো হাসতে হাসতে বলে, আর যদি এই চেক থেকে টাকা না ওঠে তাহলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে। এর পরের দিন সকালে বালবো আর তার সঙ্গীরা টনিকে সাথে নিয়ে ব্যাংক থেকে সেই চেক ভাঙিয়ে সমস্ত টাকা তুলে আনে। এখানে টনি এতটাই নিখুঁত কাজ করেছিল যে ওই ব্যাংকের লোকজনও ও জালিয়াতি বুঝে উঠতে পারেনি। টনির এই ট্যালেন্ট দেখে বালবো ওর উপরে এতটাই খুশি হয় যে ও টনিকে নিজের সাথে নিজের দলেই রেখে দেয়। এরপর থেকে টনি মাঝে মাঝে নিজের কাজের ফাঁকে বালবোর সাথে ঘোরাঘুরি করতে শুরু করে। একদিন এরকমই ঘোরাঘুরি করতে করতে টনি বালবোকে বলে, আমি এই শহরের খুবই ছোট্ট একটা বাড়িতে থাকি, যেখানে ঘরের মধ্যে ঠিকভাবে আলো আসে না, তাই আমার ছবি আঁকতে খুবই অসুবিধা হয়। আমার ইচ্ছা একদিন নিজের কাজের জন্য আমি খুবই বড় আর ভালো একটা আর্ট স্টুডিও নেব। যেটা শুনে বালবো বলে, আমি তোমার এই কাজে সাহায্য করতে পারি, আমার কাছে এইরকম ধরনের একটা জায়গা আছে। এই কথা বলেই ও টনিকে একটা বড় গোডাউনে নিয়ে যায়। দেখা যায় সেটা খুবই খোলামেলা বড় একটা জায়গা ছিল। এখন বালবো বলে, আজকের থেকে এই পুরো জায়গাটাই তোমার, এখানে তুমি নিজের ইচ্ছা মতন যা খুশি করতে পারো। আশা করি এই জায়গায় ছবি আঁকতে তোমার একটু সুবিধা হবে। সবকিছু দেখার পর টনি বলে, এটা তো খুবই সুন্দর জায়গা, কিন্তু এখন তো আমি কোনোভাবেই এই জায়গার ভাড়া দিতে পারবো না। বালবো বলে, তোমার কাছে ভাড়া কে চেয়েছে? তুমি মাঝে মাঝে আমার ছোটখাটো কাজ করে আমাকে সাহায্য করে দিও। যেটা শুনে টনি খুবই খুশি মনে ওর এই কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে টনি এই বিশাল গোডাউনে থাকতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর ডোনা টনির সঙ্গে দেখা করে ওকে বলে, তোমার আঁকা সেই ছবিটা 8 মিলিয়নে বিক্রি হয়েছে, যার মধ্যে থেকে আমি 30% টাকা নিজের কমিশন হিসেবে কেটে নিয়ে বাকি টাকার তোমাকে একটা চেক দিচ্ছি। এখানে যেন টনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না ওর আঁকা ওই নকল ছবিটা এত দামে বিক্রি হয়েছে। এখন ডোনা বলে, তোমার মধ্যে কপি করার খুব ভালো ট্যালেন্ট আছে, তাই তোমার শুধু এই কাজটাই করা উচিত। এইরকমভাবে ছবি নকল করে তুমি যত খুশি তত টাকা কামাতে পারবে। তোমাকে শুধু নাম করা বড় বড় আর্টিস্টদের বিখ্যাত ছবিগুলোকে কপি করতে হবে।
এরপর থেকে টনি বিভিন্ন বড় বড় আর্টিস্টদের নাম করা ছবিগুলোকে কপি করতে শুরু করে, আর ডোনা সেগুলোকে বিভিন্ন জায়গায় অনেক বেশি দামে বিক্রি করতে থাকে। এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে টনি বেশ অনেক টাকার মালিক হয়ে ওঠে। আস্তে আস্তে কিছু মাস পরেই ও ডোনাকে বিয়ে করে নেয়, আর এরপর ওরা দুজন খুবই বিলাসবহুল আর বড় একটা বাড়ি কিনে সেখানে একসাথে থাকতে শুরু করে। এখন টনির জীবনে সবকিছু বেশ ভালোই চলছিল। এখন ও দামি বাড়ি, দামি গাড়ি সবকিছুই কিনে নিয়েছিল। ছোটবেলা থেকে ও যে জিনিসগুলো স্বপ্ন দেখত, এখন ও সে সবগুলোই পেয়ে গেছিল। এসব কিছুর মধ্যেই একদিন বালবো টনিকে সানসিরো নামের এই ছেলেটার সঙ্গে পরিচয় করায়। বালবোর মতন সানসিরোও এই শহরের খুবই বড় একজন গ্যাংস্টার ছিল, কিন্তু বর্তমানে পুলিশ ওকে চারিদিকে খোঁজাখুঁজি করছিল। তাই ও কিছুদিনের জন্য এই দেশের বাইরে যেতে চায়, আর সেজন্যই এখন বালবো টনিকে সানসিরোর জন্য একটা নকল পাসপোর্ট তৈরি করে দিতে বলে। আর এখানে টনি খুবই অল্প সময়ের মধ্যেই ওর সেই কাজটা করে দেয়। এখানে টনির কাজ দেখে সানসিরো ওর উপরে খুবই খুশি হয়। ও বলে, আজকে তুমি আমার যে উপকারটা করলে সেটা আমি কখনোই ভুলব না। আমার ওপরে তোমার একটা ঋণ থেকে গেল। ভবিষ্যতে তুমি যদি কখনোই কোনো বিপদে পড়ো তাহলে একবার আমার সাথে যোগাযোগ করো। আমি যেভাবেই হোক তোমাকে সাহায্য করার চেষ্টা করব। অন্যদিকে ফাবিও মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে টনি আর ভিতরিওর সঙ্গে দেখা করত। যেহেতু এখন ফাবিও একটা রাজনৈতিক দলের হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন আর লড়াই করছিল, তাই ওকে বেশিরভাগ সময় পুলিশের হাত থেকে লুকিয়ে থাকতে হতো। এই ঘটনার কিছুদিন পর বেশ কিছু লোকজন অলডো মোরো নামে ইটালির সবচেয়ে বড় একজন পলিটিশিয়ানকে কিডন্যাপ করে নেয়। মিস্টার অলডো মোরো ইটালির সবচেয়ে বড় আর শক্তিশালী পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট ছিলেন, যে পার্টির নাম ছিল খ্রিস্টান ডেমোক্রেটস। এই ঘটনার পরের দিন রেড ব্রিগেডস নামের একটা পলিটিক্যাল পার্টি জানিয়ে দেয় তারাই মিস্টার অলডো মোরোকে কিডন্যাপ করেছে। রেড ব্রিগেড সেই পার্টি ছিল যেখানে ফাবিও কাজ করত। এই কিডন্যাপিং এর পর থেকেই রেড ব্রিগেড পার্টির তরফ থেকে মাঝে মাঝে চিঠি লিখে দেশের সরকারের কাছে বিভিন্ন রকম দাবি জানানো হতো। এই খবরটা পড়ার পর টনি খুব ভালোভাবেই বুঝতে পারে এই সমস্ত কাজ ওর বন্ধু ফাবিও করেছে, কারণ যে রেড ব্রিগেড পার্টি মিস্টার অলডো মোরোকে কিডন্যাপ করেছিল, ফাবিও সেই পার্টির একজন অ্যাক্টিভ মেম্বার ছিল। এসব কিছুর মধ্যে একদিন বালবো টনিকে জুপিপো নামের এই লোকটার সাথে পরিচয় করায়। জুপিপো খুবই বড় একজন বিজনেসম্যান ছিলেন, আর উনিও আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এখন টনিকে জুপিপোর জন্যেও একটা নকল পাসপোর্ট তৈরি করতে বলা হয়। এখানে টনির স্টুডিওতে ওর আঁকা সমস্ত ছবি দেখে জুপিপো খুবই খুশি হয়ে ওকে বলে, আমি চাই তুমি আমার জন্যেও নেপোলিয়ানের খুবই বড় আর ভালো একটা ছবি এঁকে দাও। তার জন্য তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দিতে রাজি আছি। টনি বলে, আমার কোনো টাকা লাগবে না। আপনার মতন একজন বড় মানুষ যে আমার ছবির প্রশংসা করেছে সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি ওই ছবিটা এঁকে আপনাকে উপহার হিসেবে দিতে চাই। এখানে টনির এই কথা শুনে জুপিপো ওর উপরে খুবই খুশি হয়ে ওর সাথে বেশ ভালো করে বন্ধুত্ব করে নেয়। এরপর আগামী বেশ কিছুদিন ধরে টনি জুপিপোকে খুশি করার জন্য ওনার দেওয়া সে বিশাল ছবিটা আঁকতে শুরু করে। যদিও এসব কিছুর মধ্যে ডোনাটা বেশ কিছু জায়গা থেকে টনির জন্য অনেকগুলো দামি দামি ছবির অর্ডার নিয়ে আসে। ডোনা বলে, আজকাল তুমি ছবি আঁকা বাদ দিয়ে নিজের নতুন বন্ধুদের সঙ্গে একটু বেশি ঘুরে বেড়াও। আমি চাই তুমি এসব কিছুর সাথে সাথে একটু কাজে মন দেওয়ার চেষ্টা করো। আর আমি যে ছবির অর্ডারগুলো নিয়ে এসেছি সেগুলোকে সময়ের মধ্যে কমপ্লিট করে দিও। তুমি সময়ের মধ্যে এই কাজটা না করতে পারলে আমি কিন্তু ক্লায়েন্টদের কাছে খুবই ছোট হয়ে যাব। এখানে ডোনা এতবার করে বলা সত্ত্বেও টনি ওর কথায় কোনো রকম গুরুত্ব না দিয়ে নিজের ইচ্ছা মতনই চলতে থাকে। এসব কিছুর মধ্যে একদিন বালবো টনিকে টেলার নামের এই লোকটার সাথে পরিচয় করায়। আসলে নিজের কাজের জন্য বালবোকে অনেক ধরনের মানুষের সাথেই ওঠা বসা করতে হতো, আর সেজন্যই ও মাঝে মাঝে টনিকে দিয়ে সেই সমস্ত লোকদের বিভিন্ন কাজে সাহায্য করিয়ে তাদেরকে খুশি রাখার চেষ্টা করত। আর সেজন্যই এখন ও টেলার নামের এই লোকটার সাথে টনির পরিচয় করিয়ে দেয়। টেলার ওই দেশের সরকারের খুবই উচ্চপদস্থ আর ক্ষমতাশালী একজন লোক ছিল। এখন টেলার টনিকে বলে, যেদিন থেকে রেড ব্রিগেডের লোকজনরা মিস্টার অলডো মোরোকে কিডন্যাপ করেছে তারপর থেকেই ওরা নিজেদের লেখা একটা বিশেষ ধরনের চিঠির সাহায্যে আমাদের সরকারের কাছে নানা রকম দাবি জানিয়ে যাচ্ছে। এখন আমি চাই তুমি তাদের লেখা ওই চিঠির একটা নকল কপি তৈরি করো। তোমার ওই কপি দেখে যেন কোনোভাবেই বোঝা না যায় কোনটা আসল আর কোনটা নকল। এটা বলেই উনি টনিকে রেড ব্রিগেডের পাঠানো বেশ কিছু পুরানো চিঠি দিয়ে দেয়। এরপর টনি বলে, তোমাকে ওই চিঠিতে লিখতে হবে প্রেসিডেন্ট অলডো মোরে মারা গেছে, আর তার সাথে সাথে বাকি যা কিছু লিখতে হবে সেগুলো এই কাগজে লেখা আছে। এখানে এই কথা শুনে বোঝা যায় টেলার এখন এই নকল চিঠির সাহায্যে দেশের সরকার, রেড ব্রিগেড পার্টি আর মিস্টার অলডোমোরের বিরুদ্ধে কোনো একটা গভীর ষড়যন্ত্র করছে। এই ঘটনার দুদিনের মধ্যেই টনি রেড ব্রিগেডের নামে সেই নকল চিঠি তৈরি করে টেলারকে দিয়ে দেয়, আর এর সাথে সাথেই সমস্ত নিউজ চ্যানেলে প্রেসিডেন্টের মৃত্যুর সেই নকল খবরটা ছড়িয়ে পড়ে।
এই ঘটনার কিছুদিন পর ভিতরিও টনির সঙ্গে দেখা করে ওকে নিজের দুঃখের কথা জানায়। ভিতরিও বলে, আমি বহুদিন ধরে চেষ্টা করছিলাম চার্চের কাজে যেন আমার প্রমোশন হয়, আর আমি যাতে কোনো একটা উঁচু আর বড় পদে পৌঁছাতে পারি। সমস্ত নিয়ম অনুযায়ী এই প্রমোশনটা আমারই হওয়ার কথা ছিল, কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই আমার জায়গায় অন্য একজনকে এই প্রমোশনটা দিয়ে দেওয়া হয়, কারণ সেই লোকটার ভিতর থেকে অনেক বড় বড় লোকদের সাথে যোগাযোগ ছিল। এসব কিছু দেখে আমার মাঝে মাঝে মনে হয় আমি হয়তো ভুল পথে এগোচ্ছি। সৎ পথে এত চেষ্টা করার পরেও আমি নিজের জীবনে কিছুই করে উঠতে পারলাম না। তখন টনি ওকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একদমই চিন্তা করো না, আস্তে আস্তে তোমার জীবনেও সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে টনিকে দেখার পর ভিতরিয়র যেন আরো বেশি খারাপ লাগছিল, কারণ ওর চোখের সামনেই টনি নিজের জীবনে অনেক উন্নতি করে নিয়েছিল, কিন্তু ভিতরিয় এখনও সেই একই জায়গায় পড়েছিল। টাকার অভাবে ও এখনও খুবই পুরানো আর ভাঙাচোরা একটা গাড়ি চালাতো, অথচ টনি অনেক নতুন আর দামি গাড়ি কিনে নিয়েছিল। সেজন্য এখন ওর টনিকে দেখে মাঝে মাঝেই খুবই হিংসা হতো। এই ঘটনার কিছুদিন পর টেইলার আরও একবার টনির সঙ্গে দেখা করে। টেইলার বলে, আমি জানি তোমার বন্ধু ফাবিও রেড ব্রিগেডের একজন সদস্য, আর ওরা সবাই মিলেই প্রেসিডেন্ট অল্ডোমোরেকে কিডন্যাপ করেছে। এখন আমি তোমার সাহায্যে রেড ব্রিগেডের কাছে একটা খবর পাঠাতে চাই। তুমি তোমার বন্ধুকে বলে দিও, সে আর তার বাকি সঙ্গীরা যদি বাঁচতে চায় তাহলে তারা যেন সুরক্ষিতভাবে মিস্টার অল্ডোমোরোকে আমাদের কাছে পাঠিয়ে দেয়, আর এই কাজের জন্য সরকারের তরফ থেকে ওদেরকে 10 বিলিয়ন দেওয়া হবে। পোপ নিজেই সেই টাকাটা জোগাড় করার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছেন। এখানে বলে রাখি, সেই সময় পোপ ছিল ইতালির সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, কিন্তু এই টাকাগুলো পেতে গেলে তোমার বন্ধুদেরকে প্রেসিডেন্ট অল্ডোমোরোর বেঁচে থাকার একটা প্রমাণ দিতে হবে। একবার এই প্রমাণটা পেয়ে গেলেই ওদেরকে এই টাকাটা দিয়ে দেওয়া হবে। এই কথাটা শোনার পর টনি তাড়াতাড়ি করে ফাবিওর সঙ্গে দেখা করে ওকে সমস্ত কথা জানিয়ে দেয়। সবকিছু শোনার পর ফাবিও বলে, ঠিক আছে, কাল সন্ধ্যায় তুমি আমার সঙ্গে এই শহরের একটা গোপন জায়গায় দেখা করো, সেখানেই আমি তোমাকে সমস্ত প্রমাণ দিয়ে দেব। এই কথা মতন টনি ঠিক তেমনটাই করে। পরের দিন সন্ধ্যায় ও সেই গোপন জায়গায় গিয়ে ফাবিওর সঙ্গে দেখা করে। সেখানে ফাবিও টনির হাতে মিস্টার অল্ডোমোরের একটা ছবি দিয়ে বলে, এই ছবিতে মিস্টার অল্ডোমোরের হাতে আজকের খবরের কাগজ রয়েছে, আর এটাই হলো ওনার জীবিত থাকার প্রমাণ। এখন কথা মতন টনি এই ছবিগুলো নিয়ে একটা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পোপের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সেখানে ভাটিকান সিটির একজন লোক এসে টনিকে জানায় পোপ নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছে। মিস্টার অল্ডোমোরেকে বাঁচানোর জন্য উনি একটাও টাকা খরচ করতে চাইছেন না। এই কথাটা বলেই ওই লোকটা ওখান থেকে চলে যায়। এখানে দেখা যায় টনি যখন ওই টাকা নেওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন দূর থেকে একটা স্নাইপার আর আরও বেশ কিছু লোকজন লুকিয়ে লুকিয়ে ওর উপরে নজর রাখছিল, আর এই সবকিছুই করাচ্ছিল টেলার নামের সেই লোকটা। টেলার প্ল্যান করেছিল টনি যখনই পোপের কাছ থেকে সেই টাকার ব্যাগটা নেবে তখনই ওকে গুলি করে মেরে ফেলা হবে, কিন্তু যেহেতু এখন পোপের তরফ থেকে ওকে কোনো টাকা দেওয়া হয়নি, তাই এই মুহূর্তে টনির জীবন বেঁচে যায়। এই ঘটনার পরের দিন সকালেই শহরের মাঝখানে একটা অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যায়। একটু তদন্ত করার পর পুলিশ জানতে পারে সেটা ছিল মিস্টার অল্ডোমোরোর মৃতদেহ। যেহেতু কথা মতন পোপ কোনো টাকা পাঠায়নি, তাই রেড ব্রিগেডের লোকজন মিস্টার অল্ডোমোরেকে মেরে ফেলেছিল। এই খবরটা ছড়ানোর পর এখন পুরো শহরেই একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়ে যায়। এখন শহরের সমস্ত লোকজন শেষবারের জন্য মিস্টার অল্ডোমোরের মৃতদেহ দেখার জন্য ভিড় করতে শুরু করে। এখানে বাকি সবার সাথে সাথে টনিও সেই ভিড়ের মধ্যে চলে যায়, আর সেখানেই ও দেখতে পায় মিস্টার অল্ডোমোরোর মৃতদেহের পাশে এই শহরের বাকি সমস্ত বড় বড় লোকদের সাথে টেলারও দাঁড়িয়ে আছে। আর এখানে টেলারের সাথে ও ভাটিকান সিটির বেশ কিছু ক্ষমতাশালী লোককেও দেখতে পায়। এখন টনি এই সমস্ত ঘটনা বালবোকে জানিয়ে দেয়। সবকিছু শোনার পর বালবো বলে, টেলার খুবই ক্ষমতাশালী লোক, এই শহরের সমস্ত পুলিশ, নেতা, মন্ত্রী, গুন্ডা, মাফিয়া সবাই ওর কথা শুনে চলে। এমনকি চার্চ, পোপ, ভাটিকান সিটি সবার সাথেই ওর ভালো যোগাযোগ আছে। আগের দিন তুমি যদি পোপের কাছ থেকে ওই টাকার ব্যাগটা নিয়ে আসতে, তাহলে টেলার আর তার লোকজন তোমাকে মেরে ফেলতো, কারণ প্রথম থেকে ওরা কেউই মিস্টার অল্ডোমোরোকে বাঁচাতে চাইছিল না। ওরা চাইছিল মিস্টার মোরে মারা যাক, যাতে এরা নতুনভাবে নিজেদের সরকার তৈরি করতে পারে। এখানে এরা দুজন কথা বলতে বলতেই টেলারের একজন লোক এসে বালবোকে বাইরে ডেকে নিয়ে যায়। এখন বালবো রাস্তার পাশে দাঁড়িয়ে টেলারের সাথে কথা বলছিল, আর টনি একটু দূর থেকে দাঁড়িয়ে সেসব কিছু দেখছিল। দেখে মনে হচ্ছিল কোনো একটা কাজের বিষয় নিয়ে বালবোর সাথে টেলারের একটু ঝামেলা বেঁধে গেছে। সেজন্য এখন বালবো একটু অপমান করে টেলারকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার কিছুদিন পর টনি কথা মতন জুপিপোকে নেপোলিয়নের সেই বিশাল ছবিটা এঁকে উপহার দেয়, আর সেই উপলক্ষে জুপিপো নিজের বাড়িতে একটা ছোট পার্টির আয়োজন করে। টনির এই কাজের জন্য উনি টনির উপরে খুবই খুশি হয়েছিলেন। সেই রাতে পার্টি শেষ করে টনি যখন নিজের বাড়ি ফিরে আসে, তখন ও দেখতে পায়
ডোনা ওর উপরে রাগ করে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ডোনা বলে, আজকাল তুমি নিজের বেশিরভাগ সময়টাই নিজের নতুন নতুন বন্ধুদের সঙ্গে কাটাও। আমার জন্য তোমার কাছে আর একটুও সময় নেই। কিছুদিন আগেই আমি তোমাকে বেশ কিছু ছবি আঁকতে বলেছিলাম, কিন্তু তুমি সেগুলো না করে নিজের নতুন বন্ধুকে খুশি করার জন্য তার জন্যই ছবি এঁকেছো। আর যেহেতু তুমি সময়ের মধ্যে এই কাজটা করতে পারোনি, তাই তোমার জন্য আমাকে আমার ক্লায়েন্টদের কাছে খুবই অপমানিত হতে হয়েছে। আর তাছাড়া এখন তুমি প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তেই আমাকে মিথ্যে কথা বলো। তুমি কি কাজ করছো, কাদের সাথে মিশছো, কোথায় যাচ্ছ, সেই ব্যাপারে আমাকে কিছুই জানাও না। এখন থেকে তুমি তোমার পুরো সময়টাই নিজের নতুন বন্ধুদের সঙ্গে কাটিও। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এই কথা বলেই ডোনা নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে ওখান থেকে চলে যায়। এই ঘটনায় টনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল, আর এরপর থেকেই ওর জীবনে সবকিছু খারাপ হতে শুরু করে দেয়। এই ঘটনার কিছুদিন পরেই বালবো একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বিগত বেশ কিছু মাসের মধ্যে টনি আর বালবোর মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। তাই এখন বালবো মারা যাওয়ার পর টনি মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়ে। পরবর্তীকালে তদন্ত করে জানা যায়, কেউ একজন ইচ্ছা করেই বালবোর গাড়ির ব্রেকের তার কেটে দিয়েছিল, যে কারণে ওর গাড়ির ব্রেক ফেল করে সেটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই খবরটা শোনার পর টনির মনে হয়েছিল বালবোকে মারার পিছনে হয়তো টেলারের হাত রয়েছে, কারণ কিছুদিন আগেই টেলারের সাথে বালবোর একটু ঝামেলা বেঁধেছিল। আর এই কারণেই বালবো মারা যাওয়ার পর যখন টেলার ওকে দেখতে আসে, তখন টনি খুবই রেগে গিয়ে টেলারের কলার ধরে ওকে খুবই উল্টোপাল্টা গালাগালি করতে শুরু করে। যদিও টেলার খুবই শান্তভাবে ওকে বলে, তোমার দুঃসাহস এতটাই বেড়ে গেছে নাকি? তুমি জানো তোমার এই কাজের জন্য আমি তোমার সাথে কি কি করতে পারি? তবে তুমি চিন্তা করো না, এই মুহূর্তে আমি তোমাকে কিছুই করব না। তোমাকে শুধু আমার হয়ে আরও একটা কাজ করতে হবে। তোমার যে বন্ধুটা প্রেসিডেন্ট অল্ডোমোরোকে কিডন্যাপ করেছিল, তাদের কাছেই প্রেসিডেন্টের একটা ডায়েরি রয়েছে। তুমি যেভাবেই হোক তোমার বন্ধুর কাছ থেকে সেই ডায়েরিটা আমাকে জোগাড় করে দাও। টনি বলে, তুমি ভাবলে কি করে এত কিছুর পরেও আমি তোমার সাথে কাজ করব? আজকের পর থেকে আমি আর তোমার কোনো কাজই করতে চাই না, আর তুমি যেন ভবিষ্যতে কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। এই কথা বলেই ও টেলারকে খুবই উল্টোপাল্টা বলে ওখান থেকে চলে যায়। এরপর সেদিন সন্ধেবেলাতেই টেলার টনির বাড়িতে নিজের বেশ কিছু লোক পাঠিয়ে ওকে প্রচণ্ড মারধর করে ওর দুটো হাতের সমস্ত আঙুলগুলো ভেঙে দেয়, যার ফলে টনিকে বহু মাসের জন্য হসপিটালে ভর্তি থাকতে হয়। এখন ওর হাত দুটো পুরোপুরি অকেজো হয়ে গেছিল। হসপিটালে ভর্তি থাকাকালীন একদিন ওর সঙ্গে জুপিপো দেখা করতে আসে। উনি বলেন, আগের দিন তুমি আবেগের বশে যে কাজটা করেছো, তার জন্যই এখন তুমি হসপিটালে পড়ে আছো। এরপর থেকে তুমি সবসময় বুদ্ধি করে চলার চেষ্টা করবে, আর কখনোই কোনো কিছু করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবে। তুমি জানো, কিছুদিন আগেই আমি একজন ব্যাংকারকে বেশ অনেকটা টাকা ধার দিয়েছিলাম। সেই লোকটা আমার টাকা নিয়ে গিয়ে আমেরিকার অনেক বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করে, আর সেখান থেকে ও বেশ অনেকটা টাকা কামায়। কিন্তু পরবর্তীকালে ও আমার টাকাগুলো আমাকে ফেরত না দিয়ে সেগুলোকে চুরি করে নেয়, আর আমার সাথে সমস্ত রকম যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু এত কিছু হওয়ার পরেও আমি সেই লোকটার কোনো রকম ক্ষতি করিনি। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করে যাচ্ছি, আর তোমারও তেমনটাই করা উচিত। তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে একটু ধৈর্য ধরতে শেখো। এই ঘটনার কিছুদিন পর টনিকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হলেও ওর হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ওর মনে হয়েছিল ও হয়তো আর কখনোই আগের মতন ছবি আঁকতে পারবে না। ঠিকভাবে পেন্সিল ধরে ছবি আঁকা শুরু করতেই ওর 5 মাসেরও বেশি সময় লেগে যায়। নিজের সাথে এত খারাপ ঘটনা ঘটার পর ও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। এই ঘটনার কিছুদিন পর টনি, ফাবিও আর ভিতরিও, এই 3 বন্ধু আবারও একসাথে দেখা করে। আজ বহু মাস পর এরা সবাই আবার একসাথে বসেছিল। এখানে গল্প করতে করতেই এরা সবাই নিজেদের বর্তমান অবস্থার কথা জানায়। একদিকে টনি বলে, ডোনা আমাকে ছেড়ে যাওয়ার পর থেকেই আমার জীবনে সবকিছু খারাপ হয়ে যেতে শুরু করেছে, আর এখন আমার হাতের যে অবস্থা, আমি জানি না আবার কবে আগের মতন ছবি আঁকতে পারবো। অন্যদিকে ফাবিও বলে, প্রেসিডেন্ট অল্ডোমোরো মারা যাওয়ার পর থেকেই পুলিশ এখন আমাদের দলের সমস্ত লোকজনকে চারিদিকে খোঁজাখুঁজি করছে। এখন আমি যেভাবেই হোক এই দেশ ছেড়ে পালাতে চাই। এরপর ও টনিকে বলে, তুমি কি আমার জন্য একটা নকল পাসপোর্ট তৈরি করে দিতে পারবে? টনি বলে, এই মুহূর্তে আমার হাত যে অবস্থার মধ্যে রয়েছে, সেটা দিয়ে আমি খুব সহজেই তোমার এই কাজটা করতে পারবো। তুমি একদমই চিন্তা করো না। একদিকে এরা দুজন যখন খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল, তখন ভিতরিও বলে, আজ এত বছর পর অবশেষে আমার অবস্থা একটু ভালো হয়েছে। আমার প্রমোশন হয়েছে, আর আমি বেশ অনেকটা টাকাও পেয়েছি, আর সেই টাকা দিয়েই আমি একটা নতুন গাড়ি কিনেছি। এই কথা শুনে টনি আর ফাবিও দুজনেই ওর জন্য খুবই খুশি হয়। আজ বহু মাস পর এই 3 বন্ধু একসাথে অনেক গল্প করে আর মজা করে খুবই ভালো একটা সময় কাটায়। এরপর রাতের বেলায় ওরা সবাই পাশের একটা মাঠে গিয়ে একসাথে ফুটবল খেলে।
কিছুক্ষণের জন্য এরা সবাই নিজেদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট আর চিন্তা ভুলে গিয়ে নিজেদের ছোটবেলায় পৌঁছে গেছিল। আজকে এরা সবাই এতটা আনন্দ করছে ঠিকই, কিন্তু এরা কেউই জানতো না আজকের পর এদের তিনজনের আবার একসাথে কবে দেখা হবে। এই ঘটনার কিছুদিন পর টনি ডোনাটার সঙ্গে দেখা করে ওর কাছে নিজের করা সমস্ত ভুলের জন্য ক্ষমা চায়, আর ওর সাথে নিজের সম্পর্কটাও আবার আগের মতন ঠিক করে নেয়। যদিও প্রথমের দিকে ডোনাটা ওর উপরে খুবই রেগেছিল, কিন্তু টনি অনেকবার ক্ষমা চাওয়ায় ও শেষ অবধি টনির সাথে সম্পর্কটা ঠিক করার জন্য রাজি হয়ে যায়। এখানে কথা বলতে বলতেই টনি লক্ষ্য করে ডোনা প্রেগনেন্ট, আর ওর পেটে টনিরই বাচ্চা রয়েছে। এই খবরটা জানার পর টনি খুবই খুশি হয়। এখন ও ঠিক করে নেয় জীবনে আর কখনোই ও কোনো খারাপ কাজ করবে না। এই ঘটনার কিছুদিন পর টনি ফাবিওকে তার নতুন পাসপোর্ট তৈরি করে দেয়, আর এখন ও ফাবিওর কাছ থেকে প্রেসিডেন্ট অলডো মোরের সেই ডায়েরিটা চেয়ে নেয়, যে ডায়েরিটাকে কিছুদিন আগেই টেলার খুঁজছিল। টনি খুব ভালোভাবেই জানত যতদিন অবধি এই ডায়েরিটা ওর কাছে থাকবে ততদিন টেলার ওর কোনো রকম ক্ষতি করতে পারবে না। এখন নিজের পাসপোর্ট নেওয়ার পর ফাবিও বলে, আমি এই দেশ ছেড়ে দূরে অন্য কোথাও চলে যাব। আজকের পর হয়তো তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না। আর এই কথাটা বলেই ওরা দুজন কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর সবশেষে এই দুই বন্ধু একে অপরকে সারা জীবনের মতন বিদায় জানিয়ে আলাদা হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ফাবিও এই দেশ ছেড়ে পালানোর আগেই পুলিশ ওকে খুঁজে বের করে ওকে খুবই নৃশংসভাবে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে টনি ভিতরিওর বাড়ির খুবই গোপন একটা জায়গায় প্রেসিডেন্ট অলডো মোরের সেই গোপন ডায়েরিটাকে লুকিয়ে রেখে দেয়। এই ডায়েরিটার উপরেই টনির পুরো জীবন নির্ভর করছিল, আর এখন ও খুবই ভরসা করেই ভিতরিওর কাছে সেটাকে রেখে দিয়েছিল। এখন টনিও ঠিক করে নেয় ও ডোনাকে নিয়ে সারা জীবনের মতন এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবে, আর সেখানে ওরা নতুনভাবে নিজেদের জীবন শুরু করবে। কিন্তু এর জন্য ওর অনেকটা টাকার প্রয়োজন ছিল, তাই কিছুদিন পরেই ও আরও একবার জুপিপোর সঙ্গে দেখা করে। টনি ওনাকে বলে, কিছুদিন আগেই আপনি হসপিটালের মধ্যে আমাকে বলেছিলেন কোনো একজন ব্যাংকার আপনার অনেকটা টাকা চুরি করে নিয়েছে। এখন আমি গোপন সূত্রে জানতে পেরেছি সেই ব্যাংকারটা এই শহরেরই একটা ওয়্যার হাউসে লুকিয়ে আছে। আপনি চাইলে আমি সেই লোকটার কাছ থেকে আপনার সমস্ত টাকা ফিরিয়ে আনতে পারি, আর তার বিনিময়ে আমি আপনার ওই টাকার থেকে সামান্য একটু ভাগ চাই, যাতে সেই টাকা দিয়ে আমি ডোনার সাথে নতুন দেশে গিয়ে নতুনভাবে নিজের জীবন শুরু করতে পারি। সবকিছু শোনার পর জুপিপো বলে, ঠিক আছে, তুমি যদি নিজে ঝুঁকি নিয়ে এই কাজটা করতে পারো তাহলে আমার এখানে কোনো আপত্তি নেই। এরপর টনি বালবোর বেশ কিছু সঙ্গীদেরকে সাথে নিয়ে রিজার্ভ ব্যাংকে ডাকাতি করে সেখানে লকারের মধ্যে রাখা সেই ব্যাংকারের সমস্ত টাকাগুলোকে চুরি করে আনে। এই ঘটনায় ওরা এক রাতেই 30 বিলিয়নেরও বেশি চুরি করেছিল। চারিদিকে সমস্ত পুলিশ আর সবাই বলাবলি করছিল এখনো অবধি এটাই নাকি ইতালির ইতিহাসের সবচেয়ে বড় চুরি। এই চুরি করার পর ওরা ব্যাংকের সমস্ত সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিয়েছিল, আর ওদের উপরে যাতে কেউ কোনোভাবেই সন্দেহ না করে সেজন্য এই চুরির জন্য ওরা রেড ব্রিগেডের নাম ব্যবহার করে। কিন্তু টেলার খুব ভালোভাবেই বুঝতে পারে এই চুরিটা টনি করেছে, সেজন্য এই ঘটনার পর ও আরও একবার টনির সঙ্গে দেখা করে। টেলার বলে, আমি খুব ভালোভাবেই জানি এই চুরিটা তুমি করেছো, কিন্তু যেহেতু এই মুহূর্তে আমার কাছে কোনো রকম প্রমাণ নেই তাই আমি তোমাকে কিছুই করতে পারবো না। তখন টনি বলে, আপনার কাছে প্রমাণ থাকলেও আপনি আমার কোনো ক্ষতি করতে পারতেন না, কারণ আমার কাছে প্রেসিডেন্ট অলডো মোরের ডায়েরি রয়েছে। যেটা শুনে টেলার খুবই অবাক হয়ে বলে, আমি কি একবার সেই ডায়েরিটা দেখতে পারি? টনি বলে, একদমই না, একবার সেই ডায়েরিটা হাতে পেয়ে গেলেই আপনি আমাকে মেরে ফেলবেন। তাই আমি এই ডায়েরিটা আপনাকে তখনই দেব যখন আমি সুরক্ষিতভাবে এই দেশ ছেড়ে বাইরে কোথাও চলে যেতে পারবো। টেলার বলে, ঠিক আছে, আমি সরকারের বেশ কিছু উচ্চপদস্থ লোকের সঙ্গে এই বিষয়টা আলোচনা করে তোমাকে জানাচ্ছি। কিন্তু এই ঘটনার পর সেই রাতেই টেলার আর তার লোকজন টনির বন্ধু ভিতরিওর সঙ্গে দেখা করে। আসলে টেলার খুব ভালোভাবেই জানতো এই মুহূর্তে এই শহরে টনির একটাই ভালো বন্ধু রয়েছে, আর টনি নিশ্চয়ই প্রেসিডেন্টের সেই ডায়েরিটা নিজের বন্ধুর কাছে সুরক্ষিতভাবে লুকিয়ে রেখেছে। এখন টেলার ভিতরিওকে বলে, আমি তোমার ব্যাপারে খোঁজ নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। তুমি যে চার্চে কাজ করো সেখানে দানের জন্য যে টাকা পাঠানো হয়, তুমি কিছুদিন আগেই সেই টাকা চুরি করে নিজের জন্য একটা দামি গাড়ি কিনেছো, আর সেই চুরির টাকাতেই তুমি বিলাসবহুল জীবনযাপন করছো। এই কথা শুনে ভিতরিও প্রচণ্ড ঘাবড়ে যায়। তখন টেলার বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আর তোমার এই কাজের ব্যাপারেও কাউকে জানাবো না। তবে তার জন্য তোমাকে আমার একটা উপকার করতে হবে। কিছুদিন আগে টনি তোমার কাছে যে গোপন ডায়েরিটা রাখার জন্য দিয়েছিল, তুমি সেটা আমাকে দিয়ে দাও। এর বিনিময়ে আমি তোমাকে প্রমোশন দিয়ে চার্চের একটা ভালো জায়গায় পৌঁছে দেব, যেখান থেকে তুমি অনেক সম্মান আর অনেক টাকা পাবে। আমার ভাটিকান সিটির অনেক বড় বড় লোকদের সঙ্গে যোগাযোগ আছে, তাই আমি তোমার এই কাজটা খুব সহজেই করতে পারবো।
এই কথা শুনে ভিতরীয় বেশি ভাবনা চিন্তা না করেই টেইলারকে প্রেসিডেন্ট অল্ডোমোরের সেই ডায়েরিটা দিয়ে দেয়, যেটাকে টনি বিশ্বাস করে ওর কাছে লুকিয়ে রাখতে দিয়েছিল। এই ঘটনার কিছুদিন পর টনি যখন নিজের কাজ থেকে বাড়ি ফেরে, তখন ও দেখতে পায় ওর ঘরের মধ্যে আগে থেকেই সানসিরো বসে আছে। সানসিরো সেই ছেলেটা ছিল একটা সময় টনি যার নকল পাসপোর্ট তৈরি করে দিয়ে যাকে সাহায্য করেছিল। এখন সানসিরো বলে, টেলার তোমাকে মারার জন্য আমাকে পাঠিয়েছে, আর তুমি তোমার বন্ধুর কাছে যে ডায়েরিটা রাখতে দিয়েছিলে, তোমার বন্ধু নিজের স্বার্থের জন্য সেই ডায়েরিটা টেলারকে দিয়ে দিয়েছে। এখানে এই কথা শুনে টনি প্রচণ্ড অবাক হয়ে যায়। ভিতরীয় যে ওর সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে সেটা যেন ও কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এখন সানসিরো বলে, আমি চাইলেই তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু একটা সময় তুমি আমার উপকার করেছিলে। আমার ওপরে তোমার একটা ঋণ আছে। এখন আমি তোমার সেই ঋণটা শোধ করে তোমাকে বাঁচার একটা সুযোগ দিতে চাই। যেটা শুনে টনি খুবই ভয়ে ভয়ে বলে, তাহলে আমার কাছে পালানোর জন্য এখন আর কতটা সময় আছে? সানসিরো বলে, একটুও সময় নেই, কারণ আমি যদি তোমাকে ছেড়ে দেই তাহলে তোমার বিনিময়ে আমাকে টেলারকে অন্য কোনো একজন মানুষের লাশ দিতে হবে, যাতে টেলার কোনোভাবেই বুঝতে না পারে আমি তোমাকে না মেরে ছেড়ে দিয়েছি। অন্যদিকে দেখা যায় ভিতরীয় নিজের নতুন গাড়ি নিয়ে একটা দামি হোটেলে ডিনার করার জন্য গেছে। একটা সময় এই হোটেলে ও টনির সঙ্গে আসতো, আর তখন সমস্ত খাবারের বিল টনি দিত। কিন্তু এখন যেহেতু ভিতরীয় নিজেই অনেক বড়লোক হয়ে গেছে, তাই ও একা একাই এখানে খাওয়ার জন্য চলে আসে। এখানে ডিনার করার সময় হোটেলের ওয়েটার ভিতরীয়কে একটা চিঠি দেয়, যে চিঠিটা ওকে টনি পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, আজ আমি সারা জীবনের জন্য এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। আজকের পর আমাদের আর কখনোই দেখা হবে না। আর সবচেয়ে কষ্টের কথা হলো, যাওয়ার আগে আমি একবারও তোমার সাথে ভালোভাবে দেখা করে তোমাকে বিদায় জানাতে পারলাম না। তবে আমার একটা জিনিস ভেবে খুবই খারাপ লাগছে, নিজের জীবনে উন্নতি করার জন্য তুমি আমার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করলে। তবে তুমি আমার সঙ্গে যাই করো না কেন, আমি এখনো তোমাকে খুবই ভালোবাসি। আর নিজের সেই ভালোবাসার প্রতীক হিসাবে আমি তোমাকে আমার পছন্দের গাড়িটা দিয়ে যাচ্ছি। আমি জানি প্রথম থেকেই আমার এই গাড়িটা তোমার খুবই ভালো লাগতো। এখন দেখা যায় ওই চিঠির সাথেই টনি নিজের গাড়ির চাবিটাও পাঠিয়ে দিয়েছিল। এখানে এই চিঠিটা পড়তে পড়তেই ভিতরীয় প্রচণ্ড দুঃখে, কষ্টে আর কান্নায় ভেঙে পড়ে। একটা সময় নিজের করা কাজের জন্য ওর খুবই খারাপ লাগছিল। এর কিছুক্ষণ পর ও টনির গাড়ির চাবি নিয়ে ওর গাড়িতে গিয়ে বসে পড়ে। এদিকে দেখা যায় সানসিরো আগে থেকেই টনির ওই গাড়ির মধ্যে লুকিয়েছিল। এখন ভিতরীয় ওই গাড়িতে ঢোকার সাথে সাথেই সানসিরো পিছন দিক থেকে ওর মাথায় গুলি করে ওকে মেরে ফেলে। এরপর ও ভিতরীয়র মুখে পরপর বেশ অনেকগুলো গুলি করে ওর পুরো চেহারাটাই নষ্ট করে দেয়। আর এখানেই আমরা বুঝতে পারি, নিজের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য টনি এখন ভিতরীয়কে মেরে ফেলেছিল। আর তাছাড়া সানসিরো বলেছিল টনির বিনিময়ে ওকে অন্য কারুর একটা লাশ নিয়ে টেলারকে দিতে হবে। তাই এখন টনি নিজে বাঁচার জন্য নিজের বন্ধুকেই এভাবে ফাঁসিয়ে দিয়েছিল। এখন ভিতরীয় মারা যাওয়ার পর টনি প্রচণ্ড দুঃখে, কষ্টে কাঁদতে কাঁদতে একটা ট্যাক্সিতে বসে ডোনার সাথে এই শহর ছেড়ে একটা নতুন দেশে নিজেদের নতুন জীবন শুরু করার জন্য এগিয়ে যায়। যদিও নিজের এই নতুন জীবনের জন্য ওকে নিজের বন্ধুর জীবন নিতে হয়েছিল। নিজের এই কাজের জন্য ও এখন গাড়িতে বসে প্রচণ্ড মন খারাপ করে হতাশ হয়ে কাঁদতে থাকে। আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। এখন সবশেষে আপনাদের কি মনে হয়, সবশেষে টনি ভিতরীয়র সাথে যেটা করেছিল সেটা কি আদৌ ঠিক ছিল? চাইলে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখনকার মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লাগলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে।